লুটপাট করতে ৬০,০০০ কোটি টাকা ছাপিয়েছে ফ্যাসিবাদের সরকার। এদিকে ফেরাউন হিসেবে পরিচিত সাবেক রেলমন্ত্রী মুজিবুলের যত অপকর্ম। জানাবো বিএনপি হতাশ হলেও চাপে রাখতে থাকবে রাজপথে। এবং সর্বশেষ জানাবো সাগররুনি হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে বলছেন প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। লুটপাট করতে ৬০,০০০ কোটি টাকা ছাপিয়েছে ফ্যাসিবাদী সরকার। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফ্যাসিবাদী সরকার লুটপাট করার জন্য নতুন করে ৬০,০০০ কোটি টাকা ছাপিয়েছে। এই টাকা বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ। এই অতুলনীয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে পলিসি সুদের হার বৃদ্ধি করে ৯% উন্নীত করা হয়েছে। মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে ওএমএস খাদ্যবান্ধব কর্মসূচি সহ সুলভ মূল্যে প্রান্তিক মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ চলমান রাখা হয়েছে। ফেরাউন হিসেবে পরিচিত সাবেক রেলমন্ত্রী মুজিবুলের যত অপকর্ম। নামে বেনামে দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন কুমিল্লার ১৪ গ্রামের সাবেক সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী মুজিবুল হক। স্থানীয় জনতার কাছে ফেরাউন হিসেবে পরিচিত তিনি। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, মুজিবুল রেলপথ মন্ত্রী থাকাকালীন খালাসি পদে ৮ শতাধিক জনবল নিয়োগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। রূপাল ইন্স্যুরেন্স মুজিবুল হকের শেয়ার রয়েছে। দুবাই, সিঙ্গাপুরে তার ব্যবসা ও ফ্ল্যাট রয়েছে। স্ত্রী হনুফা আক্তারের স্বজনদের নামে অনেক সম্পদ গড়েছেন। শত শত কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন। টানা ১৬ বছর ক্ষমতায় দুর্দান্ত প্রভাব খাটিয়ে নামে বেনামে এবং স্বজনদের নামে তিনি হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন। গাড়ি, বাড়ি, প্লট, ফ্ল্যাট, কৃষি, অকৃষি জমি, সিএনজি ফিলিং স্টেশন, হোটেল, ইন্স্যুরেন্স সহ বিশাল সম্পদের মালিক হয়েছেন। গত ৫ই আগস্ট সরকার পতনের পর মুজিবুলের হাতে নির্যাতিত, মামলা হামলার জর্জরিত বিএনপি জামায়াতের মতো অনেক আওয়ামী লীগ নেতাকর্মীও এলাকায় নিজেদের বাড়িঘরে ফিরেছেন। মুজিবুল ও তার পরিবারের সদস্যদের অত্যাচারে অসংখ্য তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মী দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলেন। সরেজমিনে জানা যায়, কুমিল্লার ১৪ গ্রামের বসুয়ারা গ্রামের কৃষক রজব আলীর ছেলে মুজিবুল হক। স্থানীয়দের দাবি, তিনি নিজেই সভা সেমিনারে গর্ব করে বলতেন, আমি কৃষকের ছেলে। কৃষকের সন্তান এমপি মন্ত্রী হলে জনগণকে কখনো ঠকায় না। নিজেকে বারবার কৃষকের সন্তান পরিচয় দিলেও প্রতিনিয়ত তিনি জনগণকে ঠকিয়ে নামে বেনামে দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন। ৫ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর ১৪ গ্রামেও মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। বিক্ষুব্ধ জনতা ১৪ গ্রাম বসুয়ারা গ্রামে তার বাড়ি ও কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এর মাধ্যমে পতন ঘটে অত্যাচারী মুজিবুল হকের অহংকার আর দম্ভের। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বাহার রেজা বলেন, মুজিবুল হকের মতাদর্শের বাইরে যাওয়ায় আমাকে চরমভাবে নির্যাতন করা হয়েছে। দফায় দফায় আমার উপর হামলা করা হয়েছে। আমার বাড়িঘর ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকেও আমি বিরোধী দলের নেতাকর্মীদের চেয়েও বেশি নির্যাতিত হয়েছি। তাকে ১৪ গ্রামের মানুষ ফেরাউন হিসেবে জানে। আওয়ামী লীগের রাজনীতি করেও আমরা বিএনপি জামায়াতের চেয়ে বেশি নির্যাতিত হয়েছি। আমরা মুজিবুল হকের মতো একজন দুর্নীতিবাজের পতন কামনা করছিলাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তার পতন হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক খন্দকার শরীফুল ইসলাম বলেন, ১৪ গ্রামের সব উন্নয়নমূলক কাজ থেকে তিনি ৬ থেকে ১০% কমিশন নিতেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে অধিকাংশ ভুয়া প্রকল্প দিয়ে অর্থ হাতিয়ে নিতেন। চরম বদমেজাজি মুজিবুল হক মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে মজা পেতেন। ইউপি নির্বাচনে যারা বেশি উৎকোচ দিতে পারত তাদেরই মনোনয়ন দিয়ে নির্বাচিত করতেন। জেলা পরিষদ নির্বাচনেও মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন দুর্নীতিবাজ মুজিবুল। বিএনপি হতাশ হলেও চাপে রাখতে থাকবে রাজপথে। ছাত্র জনতার অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনে উদ্ভূত পরিস্থিতিতে যেন উভয় সংকটে পড়েছে বিএনপি। টানা ১৫ বছর ক্ষমতায় থাকা কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর সুদিনে ফেরার পথেও নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে দলটি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনায় প্রথম ১ মাসের কার্যক্রম পর্যালোচনা করে হতাশ দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। এ সময়ের মধ্যে সরকারের গৃহীত বেশ কিছু রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট নন দলটির শীর্ষ নেতারা। গত সোমবার দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন অভিমত ব্যক্ত করেছেন নেতারা। তবে আপাতত হতাশ হলেও চাপে রাখতে রাজপথে থাকার কৌশল নিয়েছে বিএনপি।
অবশ্যই তারপরেও ছাত্র জনতার সমর্থনে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে প্রকাশ্যে এখনই কোনো সমালোচনা করতে চান না দলটি। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পাদনে সরকারকে যৌক্তিক সময় দিয়ে সহযোগিতা করার নীতিগত অবস্থানে রয়েছে। এই সরকারের নেতৃত্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার আশা ব্যক্ত করেই সমর্থন দিতে চায় দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি। দলীয় সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের কার্যক্রম নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপির। দলটি চায় অনির্বাচিত অন্তর্বর্তী সরকার শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কাজ সম্পন্ন করবে। এর বাইরে সংবিধান সংশোধন সহ রাষ্ট্রের সুশাসন নিশ্চিত করতে অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার কাজ জনগণের ভোটে নির্বাচিত সরকার জাতীয় সংসদে ভোটাভুটির মাধ্যমে করার পক্ষে তারা। একই সঙ্গে প্রশাসনিক সচিব পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, পদোন্নতি ও রদবদলের ক্ষেত্রে পুরোপুরি সন্তুষ্ট নয় দলটি। এই ক্ষেত্রে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনকে সমর্থন এবং সহযোগিতাকারী কর্মকর্তারা স্থান পাচ্ছেন বলে অভিযোগ করেন দলটির নেতারা। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ এবং জামায়াতে ইসলামীর তৎপরতাকেও সন্দেহের চোখে দেখছে বিএনপি। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার 1 মাসের কার্যক্রম মূল্যায়ন করে রাজপথে থেকে সরকারের উপর চাপ তৈরির কৌশল নিয়েছে বিএনপি। সরকারকে সমর্থনের পাশাপাশি আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ছাড়াও রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ের দাবি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী রোববার ঢাকায় সমাবেশ করবে দলটি। এছাড়া সাংগঠনিকভাবে শক্তিশালী করতেও নানা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন হাইকমান্ড। অভ্যন্তরীণ ঐক্যের পাশাপাশি সমমনা অন্যান্য দল ও জোটের সঙ্গেও সম্পর্ক বাড়াতে উদ্যোগ গ্রহণ করেছেন শীর্ষ নেতারা। আগামী নির্বাচনে ক্ষমতায় এলে জাতীয় সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ সহ আগের ঘোষিত 31 দফা বাস্তবায়নের আশ্বাস দেওয়া হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল মঙ্গলবার সমকালকে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাসের কার্যক্রম মূল্যায়ন করার মতো এখন পর্যন্ত উল্লেখযোগ্য কিছু দেখছি না। আশা করি শিগগিরই তাদের কর্মপরিকল্পনা ঘোষণা করলে তারপর কিছু বলা যাবে। স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলতে অপারগতা প্রকাশ করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য সেলিমা রহমান বলেছেন, দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচ্য বিষয় সম্পর্কে দলের মহাসচিব গণমাধ্যমকে অবহিত করবেন। নাম প্রকাশ না করে বিএনপির নীতি নির্ধারক কয়েকজন নেতা সমকালকে জানান, ফ্যাসিবাদী উৎখাতে যেই রাজনৈতিক শক্তিশালী ছিল বিএনপির মিত্র, নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসা নিশ্চিত হওয়ায় তাদের বেশিরভাগই এখন ঈর্ষান্বিত। এই ঈর্ষা যতটা না সচেতনভাবে তারা চর্চা করে, তার বাইরে অনেক অবচেতনভাবেই তারা চর্চা করছে। সেই কারণে দ্রুত নির্বাচনের চেয়ে দীর্ঘমেয়াদী সংস্কারকে গুরুত্ব দিচ্ছে তারা। সাম্প্রতিককালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ছাত্রনেতা, অন্তর্বর্তী সরকারের 2-1 উপদেষ্টা এবং জামায়াতের আমিরের বক্তব্যের মধ্যে একই সুর রয়েছে। অন্যদিকে 15 বছরের তৃণমূল নেতাকর্মীর একটি অংশ এখনও বিএনপির কঠোর নির্দেশনার আওতার বাইরে রয়েছে। এই দুর্বলতায় বিএনপির ঈর্ষান্বিত মিত্ররা এখন লাগাতার গণমাধ্যমে সংবাদের যোগান দিয়ে চলেছেন। এই পরিস্থিতি স্বাভাবিক চলার পথকে অপরিচিত করে তুলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার সাতক্ষীরায় দলীয় সমাবেশে ভার্চুয়াল বক্তব্যে বলেছেন, দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। দেশের মানুষের জন্য কাজ করতে হলে, তাদের সম্ভাবনার দ্বারপ্রান্তে নিয়ে যেতে হলে জনগণের সরকার দরকার। জনগণের অভ্যুত্থানে স্বৈরাচারের ঠিকই পতন হয়েছে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের রাজনৈতিক অধিকার এখনও অর্জিত হয়নি। একই সঙ্গে তিনি বলেন, আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে, জনপ্রতিনিধিরা দেশের উন্নয়নে ও মানুষের উন্নয়নে কাজ করার সুযোগ না পাবে, ততক্ষণ বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।